কৃষি সম্পদ। দেখো আমরা এটা করতে গেলে প্রথম সমান আসতে হবে, সেটা হচ্ছে আমি জানি কি বাংলাদেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 80% লোক হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। কত পার্সেন্ট লোক? 80%। আমরা কি লিখব? বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর নির্ভরশীল এরপরে আমরা আসবো বাংলাদেশের কৃষি সম্পদ পরিচিত। হ্যাঁ, কৃষির কাজের জন্য সবচেয়ে উপযুক্ত মাটির নাম কি কেউ বলতে পারো? দোআঁশ মাটি, তাই না? দোআঁশ মাটি। এরপরে আসি বাংলাদেশের মোট জমি আবাদি জমির পরিমাণ। আবাদি জমি বুঝি আমরা 4 জমি। আবাদি জমির পরিমাণ 70%। মোট জমি আবাদি জমির পরিমাণ হচ্ছে কত? 70%। সবাই লিখবো কিন্তু। হ্যাঁ, তারপর আসি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। প্রধান অর্থকরী ফসলের নাম কি? অর্থকরী ফসলের নাম পাট। এরপর আসো বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসলের নাম কি? চা। তারপরে আসি আমরা, দেখো একটা জৈব সার, আমাকে এটা পড়তে হবে। স্বর্ণা নামে একটা সার, নাম শুনছেন? হ্যাঁ, স্বর্ণা সার। মানে এখানে স্বর্ণা এক প্রকার জৈব সার। স্বর্ণা এক প্রকার জৈব সার। এখন দেখো এখানে আমরা যারা সায়েন্সে পড়ছি তারা তো বৈজ্ঞানিক নাম সম্পর্কে একটু ধারণা থাকার কথা আছে কি? হ্যাঁ, তো দেখো এই স্বর্ণা সারের একটা বৈজ্ঞানিক নাম দেওয়া হচ্ছে, সেটার নাম হচ্ছে এটা বৈজ্ঞানিক নাম সাইটোহরমোন। সাইটোহরমোন ইনডিউসার। এই প্রশ্ন সবাই। হ্যাঁ, এবার দেখো এই স্বর্ণা সার এর উদ্ভাবক কি? স্বর্ণা সার ভাই কথা বল না। স্বর্ণা সার আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক। নাম শুনছেন? হ্যাঁ, লিখে রাখবেন সবাই। হ্যাঁ, আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক 1987 সালে।
লেখা বোঝা যায়? 1987 সালে সবাই একটু লিখুন তো। হ্যাঁ, এরপর আসি ফসল তোলার মৌসুম কয়টি মোট? হ্যাঁ, 3টি। জানি আমরা 3টি কি কি? গ্রামে হয়তো তারা একটু জানতে পারে। আমরা এখানে দেখো, প্রথম হচ্ছে ভাদই। কি বলবো? ভাদই। হচ্ছে হৈমন্তিক। এরপর হচ্ছে রবি। ভাদই বলতে কি বুঝি আমরা? ভাদ্র মাস একটা মাস হচ্ছে না, বাংলা মাস। তো ভাদ্র মাসে যে ফসলটা তোলা হয় সেটাকে কি বলা হয়? ভাদই ফসল। এরপরেরটা হচ্ছে কি তোমার হৈমন্তিক, হেমন্তকালের ফসল। হ্যাঁ, পরেরটা হচ্ছে রবি। রবি হচ্ছে শীতকালীন ফসল। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত সবার লেখা আছে? একটু লেখা। লেখতে নতো তো যেমন রাস্তায় ওইটা লেখা আছে? এরপর আসো চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তো সেই 2 ভাগ কি? এক হচ্ছে রবি শস্য, নাম শুনছে? আর এক হচ্ছে খরিফ শস্য। দেখো, রবি শস্য হচ্ছে শীতকালীন, আর খরিফ শস্য হচ্ছে গ্রীষ্মকালীন। বুঝলাম সবাই? হ্যাঁ, চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশে মোট ঋতু কয়টি? মোট ঋতু হচ্ছে 6টি। সেখানে চাষাবাদের সুবিধার্থে ভাগ করা হয়েছে কয়টিতে? 2টিতে। একটা হচ্ছে কি রবি শস্য, আর একটা হচ্ছে খরিফ শস্য। কথা ক্লিয়ার? এরপর আসি বাংলাদেশ। দেখি আমরা সবাই, বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে 2000 সালে। তারপর আসি আমরা কৃষির উন্নয়নে।
কৃষি উন্নয়নে প্রেসিডেন্ট কৃষি পুরস্কার, প্রেসিডেন্ট কৃষি পুরস্কার চালু হয় 1973 সালে। দেখো বাংলাদেশ তো আমাদের, এটাকে আবার কি করা হয়েছে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা হয়েছে এটাকে প্রেসিডেন্ট থেকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার হয়েছে। এবার যখন বিএনপি সরকার ক্ষমতা হয়েছে তারা তো আর বঙ্গবন্ধুর নাম রাখতে ইচ্ছুক না, তারা কি করছে এমন একটা করছে যেটা এবার তারা কোনো অবজেকশন না থাকে কি করছে বঙ্গবন্ধু থেকে জাতীয় কৃষি পুরস্কার কনভার্ট করছে। ঠিক আছে, আমরা সেগুলো একটু পড়তে হবে, এখানে দরকার এটা। এরপরে আসি প্রেসিডেন্ট কৃষি পুরস্কারকে লিখি সবাই, ভাই কথা বলো না। প্রেসিডেন্ট কৃষি পুরস্কারকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে রূপান্তর করা হয় 1997 সালে। আবার বঙ্গবন্ধু কৃষি পুরস্কারকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কারকে জাতীয় কৃষি পুরস্কারে রূপান্তর হচ্ছে 2002 সালে। ঠিক আছে, এরপর আসো জাতীয় কৃষি দিবস। বাংলাদেশের কৃষি দিবস কত তারিখ জানো কেউ? 16 নভেম্বর। লিখে আমরা এটা সময়, হ্যাঁ 16 হ্যাঁ কনভার্ট করলে তো 16 নভেম্বর হচ্ছে। পয়লা অগ্রহায়ণকে তুমি করো, মনে করো এটা বাংলা ইয়ে করা হয়ে যেত, হ্যাঁ তো বাংলা করা হলে আমি অবশ্যই বাংলা ডেটটা কি করবো কাউন্ট করবো, হ্যাঁ তো তুমি গুগলে গিয়ে বাংলা ডেট টু ইংরেজি ডেটটা কনভার্টারে দিবা পয়লা অগ্রহায়ণ দেখবা 16 নভেম্বর। তো বাংলাদেশের কৃষি দিবস পয়লা অগ্রহায়ণ। এখন আমার প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো একটু বেশি হয় যে কোন জেলাটা কোন ফসলের জন্য বিখ্যাত, হ্যাঁ এটা আমার একটু পড়তে হবে। তাহলে সেই প্রথমে লিখবো আমরা ধান, চাষের জন্য বিখ্যাত জেলার নাম কি? ময়মনসিংহ। আসো কেউ ময়মনসিংহের? পাশাপাশি আছে। এরপর আসি পাট। পাট চাষের জন্য কোনটা বিখ্যাত? ফরিদপুর। গম ঠাকুরগাঁও। তারপরে চা মৌলভীবাজার। লিখি সবাই, আমরা একটু দ্রুত লিখি।
লিখি আলু চাষের জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ। তামাক চাষের জন্য বিখ্যাত কুষ্টিয়া। লাস্ট ক্লাসে কুষ্টিয়া নিয়ে কিছু পড়ছিলাম নাকি? গোল্ডেন ভিলেজ, তাই না? কেন গোল্ডেন ভিলেজ? কিসের জন্য বিখ্যাত? না গাঁজা উৎপাদন। আচ্ছা, এরপরে আসো আখ চাষের জন্য। আমরা এটা দিয়ে শেষ করবো, এটা পড়তে গেলে না সব জেলাটাই প্রায় এত পড়া যাবে না। ওরা যেটাই গুরুত্বপূর্ণ লিখেছে এটাই একটু বলতে। আখ চাষের জন্য বিখ্যাত হচ্ছে নাটোর। এরপরের একটা অ্যাব্রিভিয়েশন আমরা একটু পড়ে দেখি, সেটা হচ্ছে ধান গবেষণায় মূলত হয়েছে ইরি। নাম শুনছি আমরা? ইরি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা দেখো, এর সদর দপ্তর কোথায় জানো কেউ? ম্যানিলা। ম্যানিলা হচ্ছে কোথায়? ফিলিপাইনের রাজধানী। হ্যাঁ, তো লিখি আমরা, মনে থাকবে না, সদর দপ্তর ম্যানিলা। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? 1960 সালে। কত সালে? তারপরে আসো বিলি। বিলি এর পূর্ণরূপ বাংলাদেশ। রাইস এটা হচ্ছে কোথায় জানো? গাজীপুরের জয়দেবপুরে। গাজীপুরের জয়দেবপুরে। এটা হচ্ছে 1970 সালে। আরেকটা পড়বো আমরা এখানে, সেটা হচ্ছে বাড়ি। হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটা আমি গাজীপুরের জয়দেবপুরে। এটা হচ্ছে 1976 সালে। দেখো আমরা কি করছি, ইভি বিভি আর একটা কি
বাড়ি, ইরি বিরি বাড়ি। তো ইরিটা যেহেতু প্রথমটা আই আছে ইন্টারন্যাশনাল, মানে এটা কি বাংলাদেশের বাইরে। এটা কোথায় তাহলে? ম্যানিলা, ফিলিপাইনের রাজধানীতে। এরপরে বিরি, বি প্রথম অক্ষর, এটা কোথায়? বাংলাদেশে। বাড়িও কোথায়? বাংলাদেশে, ঠিক আছে। তো এটা আর আছে এখানে রাইস, এখানে আছে এটা এগ্রিকালচার। কথা হচ্ছে আমার। আর দেখো সিরিয়ালি ইরি হচ্ছে 1960 সালে, বিরি 70 সালে, বাড়ি 76 সালে। কথা হচ্ছে 70, 60, 70, 76। ক্লিয়ার? এরপরে আসি আমরা কিরাটম, ব্রিসাইল, বাংলামতি, এগুলো কি? এগুলো হচ্ছে ধানের জাতের নাম, তাই না? লিখি আমরা। তারপরে বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে গমের জাতের নাম, ঠিক আছে? লিখে দেখো, এইটার প্রশ্নটা এমন হবে তোমার যে বলতে পারে যে দোয়েল পাখি ব্যতীত অন্য কিসের নাম? প্রশ্ন বুঝো, দোয়েল পাখি ব্যতীত অন্য কিসের নাম? আকবর মানুষ ব্যতীত কিসের নাম? প্রশ্ন সিস্টেম বুঝো। তাহলে আমি এখানে কিসের অ্যান্সার করব? কি যখন বলবে দোয়েল পাখি ব্যতীত অন্য কিসের নাম? কিসের নাম? গমের জাতের নাম। আকবর মানুষ ব্যতীত কিসের নাম? গমের জাতের নাম। কথা বলা যায়? লিখতে হয় একবার চোখ খোলাও, তাহলে আবার কবি এটা হচ্ছে কিরাটম, ব্রিসাইল, বাংলামতি ধানের জাতের নাম। তারপর বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর গমের জাতের নাম। সোনালিকা। একবার শুরু থেকে চোখ খোলাও সবাই। এরপরে আসি বর্ণালী ও শুভ্রা। হচ্ছে ভুট্টার জাতের নাম। আরেকটা সুমাত্রা ও ম্যানিলা উন্নত জাতের তামাকের নাম। এইগুলা থেকে কিন্তু প্রশ্ন বেশি হবে। দেখো প্রশ্ন অ্যানালাইসিস, দেখো এই যে ফসলের যে নাম না, এগুলা থেকে প্রশ্ন বেশি আসে। একটা লিখি আমরা
ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে এক প্রকার আলু, উন্নত জাতের নাম ডায়মন্ড। আরো লিখতে হবে রূপালী ও ডেলফোর্স, এটা দিয়ে শেষ করবো আমরা। রূপালী ও ডেলফোর্স এটা হচ্ছে তুলার উন্নত জাতের নাম। এই জাতগুলো আমরা পড়তেছি বিভিন্ন ফসলের, এগুলো কাইন্ডলি কেউ কোনো বাদ রাখেন না, ঠিক আছে? এই দেখবেন যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে থেকে একটা আছে শিওর। কথা হচ্ছে আমার রূপালী ও ডেলফোর্স হচ্ছে কি তুলার উন্নত জাতের নাম। বর্ণালীর শুভ্রা ভুট্টা। এবার প্রশ্ন এটাই হতে পারে, শুভ্রা মানব জাতিত কিসের নাম? দেখেন প্রশ্নকে এইভাবে কিন্তু সব প্রশ্নগুলো শেষ করা আছে। কথা বলছি সবাই? একটা লিখবো আমরা এখানে, এটা হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কৃষি শুমারি। কৃষি শুমারি বুঝি আমরা? হ্যাঁ, আচ্ছা কৃষি শুমারি বুঝো না? আদর্শ শুমারি বুঝি? আদর্শ শুমারি বুঝি তো সবাই? সে একটা কৃষি সংক্রান্ত যেটা সেটাকে বলা হচ্ছে কি কৃষি শুমারি। কৃষি শুমারি হচ্ছে 5টি। আমরা কৃষি সম্পদে এখানে ক্লোজ করবো, ঠিক আছে? পরবর্তী টপিকে যাব। এবার সবাই করেন 31টা লিখছি, সবাই কম বেশি লিখলেন তো? হ্যাঁ 35টা কম বেশি লিখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লেখো। এবার এই টপিকটা একবার পড়বা ভাই, সব পড়বা। হ্যাঁ শুরু থেকে একবার করে চোখ বলে রাখো, এটা 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 দেখো, যদি কোনটা ভুল লেখো বা কোনো ইয়া থাকে সেটাকে বলবো, আমি এই জায়গায় বলতেছি না এটা। পড়ো শুরু থেকে একবার। পেরু, বলিভিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ পেরু, বলিভিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ। যদি অপশন তিনটা যদি পেরু আলাদা বলিভিয়া একটা এটা পড়ছো সবাই? পড়ছো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছো? এরপরে আসি
বাংলাদেশের বনজ সম্পদ লিখি প্রথমে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ লক্ষ হেক্টর। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত? 25 লক্ষ হেক্টর। এরপর আসি মাথা পিছু বনভূমির পরিমাণ কত তাহলে? বনভূমির পরিমাণ 0., মাথা পিছু নির্ণয় করে কেমন? এটাকে জানো সবাই? অধিকাংশ দেখো টাইম ধরে না পরিমাণকে মোট এখানে জনসংখ্যা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত পাবো আমরা? এখন আসি একটি দেশে, দেশ দেখলাম না, লিখলাম বসবাসের উপযোগী বনভূমির পরিমাণ কত জানো? 25%। হ্যাঁ, বাংলাদেশে কত? এটা লিখবো আমরা দুই ভাবে। দেখো, বাংলাদেশের সরকারের মতে বনভূমির পরিমাণ .62%। কিন্তু আরেকটা সংস্থা আছে ফাও, না শুনছি? FAO, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাই না? এইটার মতে কি দেখো, ফাও এর মতে বাংলাদেশের বনভূমির পরিমাণ হচ্ছে 10%। তাহলে বাংলাদেশ সরকারের হিসাব আর এই সংস্থাটার হিসাবের মধ্যে কি ডিফারেন্স আছে কি? এরপর আসো বাংলাদেশে বৃহত্তম ম্যানগ্রোভ বন, বনের নাম কি? সুন্দরবন। আবার এখানে আরেকটা লিখবো আমরা, এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন। লিখবো এখানে ম্যানগ্রোভ, আর এখানে লিখবো টাইডাল। এটা হচ্ছে সুন্দরবন। দেখো, ম্যানগ্রোভ হচ্ছে কোন কারণে নাম হচ্ছে? পানি লবণাক্ততার কারণে। টাইডাল কারণ হইছে জোয়ারের সময় কে যায়? তলিয়ে যায়, আর ভাটার সময় আবার জেগে যায়। ঠিক আছে, এই কারণে এটার নাম কি? টাইডাল বন। হ্যাঁ, এরপর আসো সুন্দরবনের মোট আয়তন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মোট আয়তন 10,000। আর বাংলাদেশে কত শতাংশ? 62%। এটা লিখি। এখন যদি তোমাকে
প্রশ্ন করা হয় এইভাবে, দেখো যে বাংলাদেশের ভিতর সুন্দরবনের আয়তন কত? এটা তুমি অ্যানসার করো। 6017 ঠিক আছে, আমরা টেকনিক্যালি লিখব 6017 বর্গ কিলোমিটার। এরপর আসো বাংলাদেশে বৃহত্তম বৃক্ষ নাম কি কেউ বলতে পারো? বৈনাম বৃক্ষ। আরেকটা দেখো, পরিবেশ রক্ষার জন্য উপযোগী একটা গাছ আছে, যদি নয় এটা হচ্ছে ইউক্যালিপটাস, একটা গাছের নাম আছে, শুনছেন নাকি? হ্যাঁ, কোন ক্লাসে জানি 8 এ সম্ভবত অতিথির স্মৃতি নামে একটা গল্প পড়ছেন বাংলা বইতে। এই গল্পটার মধ্যে তুমি আছে ইউক্যালিপটাস গাছটার নাম, মনে আছে কিনা জানি না আপনাদের। সবাই পড়ো পড়ো, একবার পড়ো। এই একবার পড়াটা কিন্তু অনেকটা কাজে দিবে তোমার, ঠিক আছে? তোমার লেখায় ভুল গেল কিনা আগে এটা হচ্ছে সবার আগে দেখতে হবে। হ্যাঁ, নো পড়ো একবার। এরপরে আসো রাষ্ট্রীয় বনভূমি। রয়েছে দেশের কতটি জেলায় জানো? রাষ্ট্রীয় 35টি জেলায়, আর নেই হচ্ছে 29টি, ঠিক আছে? এরপর সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। আর সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। একটা দেখো এককভাবে